নির্বাচনের কাজে জড়িতরাও এবার ভোট দিতে পারবেন, জানালেন সিইসি সুশীল সমাজের নির্বাচনের কাজে জড়িতরাও এবার ভোট দিতে পারবেন, জানালেন সিইসি সুশীল সমাজের সাথে কমিশনের সংলাপ। শেখ হাসিনার মামলায় আজ সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর দেবেন সাক্ষ্য। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর থেকে তৃতীয় দিনের মতো বন্ধ দূরপাল্লার বাস চলাচল, চরম ভোগান্তিতে যাত্রীরা। এবং মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা, সারা দেশে নিরাপত্তা জোরদার। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে এমনটা জানান তিনি। সিইসি বলেন, নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে গেছে কমিশন। দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। এএমএম নাসির উদ্দিন বলেন, দেশে যারা নির্বাচনের কাজে থাকেন তারা ভোট দিতে পারেন না, এবার সবার ভোটের ব্যবস্থা করা হবে, এটি একটি মাইলফলক। গাজীপুরের মহানগরীতে টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন ফায়ার ফাইটার সহ ৪ জনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডে জীবন রক্ষার মহৎ দায়িত্ব পালন করতে গিয়ে ৩ জন সাহসী ফায়ার ফাইটার সহ ৪ জন প্রাণ হারিয়েছেন। এটি একটি হৃদয় বিদারক ঘটনা। প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শেরপুরের রাষ্ট্রীয় মর্যাদায় খন্দকার জান্নাতুল নাইমের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রাতে নাকলা উপজেলার গৌরদার ইউনিয়নের খন্দকার বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় শহীদ খন্দকার জান্নাতুল নাইমকে। টঙ্গীর সাহারা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বাড়ির পাশের মাঠে মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস। গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে আগুন নেভাতে গিয়ে কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ হন তিনি। ২৭ সেপ্টেম্বর সকালে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ৫৪তম সাক্ষী হিসেবে এই সাক্ষ্য গ্রহণ হবে। তদন্ত কর্মকর্তা আলমগীর এ মামলার সর্বশেষ সাক্ষী। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি অংশবিশেষ ও জব্দ করা ভিডিও প্রদর্শনী সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে ২৪ সেপ্টেম্বর এ মামলার ২২তম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল আজও বন্ধ রয়েছে।
টানা তৃতীয় দিন ধরে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বেতন বাড়ানো নিয়ে শ্রমিকদের যে দাবি তা মালিকপক্ষ মেনে নিলেও পরে শ্রমিকদের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন মালিকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও বাস না পেয়ে যাত্রীরা পড়েছেন অনিশ্চয়তায়। জরুরি প্রয়োজনে অনেকেই বিকল্প পরিবহনে রওনা দিচ্ছেন গন্তব্যে। এতে যেমন ভোগান্তি বেড়েছে, তেমনি বাড়ছে যাতায়াত ব্যয়ও। শ্রমিকরা জানায় তাদের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ তুলে গত ৩ দিন ধরে গ্রামীণ ট্রাভেলস, হানিফ, দেশ ও ন্যাশনাল ট্রাভেলসের গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এতে আয় বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারাও। আর মালিকপক্ষের দাবি, শ্রমিকদের শৃঙ্খলা ভঙ্গের কারণে তারা বাধ্য হয়ে গাড়ি বন্ধ করেছেন। তবে এ অবস্থায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন যাত্রীরাই। এবার শারদীয় দুর্গোৎসবের খবর। মহাষষ্ঠীর মধ্যে দিয়ে আজ দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। সকাল থেকেই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সারা দেশের মন্দিরে দেবী দুর্গাকে বরণ করে নেওয়া হয়েছে। ধূপ, ধুনুচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আসনে অধিষ্ঠিত হন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়েই দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পঞ্জিকা অনুযায়ী আজ রোববার সকাল 11টা 11 মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় দেবীর আমন্ত্রণ ও অধিবাস। এবছর সারা দেশে 33,000 মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার সার্বিক নিরাপত্তায় আনসার, পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন। এছাড়া প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার 2 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিনব্যাপী এই উৎসব শেষ হবে। দর্শক, দুর্গাপূজার আরও খবর জানাতে সাভার থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সারা দেশের মধ্যে কিন্তু সাভারেও সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের কিন্তু যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যে দুর্গা উৎসব কিন্তু শুরু হয়েছে। আমরা কিন্তু সকালে দেখেছি, আজকে সকালে কিন্তু প্রতিটি পূজা মণ্ডপে যে ঠাকুর রয়েছে তারা কিন্তু তাদের সকালের আনুষ্ঠানিকতা এরই মধ্যে শেষ করেছে এবং বিকালে কিন্তু দ্বিতীয় পর্ব রয়েছে এবং সেই পর্বে কিন্তু তারা করবে। আমরা কিন্তু দেখেছি প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু সকল প্রকার মানুষের উৎসব মুখর যে একটা পরিবেশ রয়েছে সেই উৎসব কিন্তু বিরাজ করতেছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি একটি পূজা মণ্ডপের যিনি ঠাকুর রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাচ্ছি। আমরা একটু জানতে চাচ্ছি যে আজকে সকালে আমরা দেখেছি আপনারা যে পূজার কার্যক্রম কিছুটা সম্পন্ন করেছেন, আবার বিকেলে বাকিটা করতে যাচ্ছেন। তাই আজকে আপনাদের কি কি কর্মসূচি রয়েছে? আজকে আমাদের সকালবেলায় যখন ষষ্ঠী ছিল 11টা 51 মিনিট পর্যন্ত, এর মধ্যে আমরা ষষ্ঠীর যে আরাধনা সেটা করেছি এবং চণ্ডী পাঠ করেছি। চণ্ডী পাঠ করে 11:30টার মধ্যে শেষ করেছি। বিকেল বেলায় আমাদের যে অনুষ্ঠান আছে সেটা হলো অধিবাস। সেটা অর্থাৎ দুর্গা দেবীর আগমন যে করছে সেই আগমন উপলক্ষে এই অধিবাসটা হয় আর কি। আজকে রাত্রে সেটা অনুষ্ঠিত হবে আর কি। আমরা আরেকটু কথা বলতে চাচ্ছি পূজা উদযাপন কমিটি সাভার এবং আশুলিয়া যে রয়েছে এবং আশুলিয়ার যিনি সম্মানিত সভাপতির দায়িত্ব হিসেবে পালন করতেছেন পূজা উৎসবের, আমরা তো তার সাথে কথা বলতে চাচ্ছি। আপনাদের এই যে এবছর যে পূজা উৎসব হচ্ছে, আমি জানি, যতটুকু জেনেছি যে 214টি পূজা মণ্ডপ রয়েছে। সেক্ষেত্রে আপনাদের কোন রকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে এবং কি কি ধরনের আপনারা সহযোগিতা পাচ্ছেন এবং কোন রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা বা সামনে কোনো সমস্যা আসতে পারে বলে মনে করেন কিনা? ধন্যবাদ এশিয়ান টিভিকে। আসলে আমাদের আশুলিয়া থানাতে এবার 97টি পূজার্চনা হচ্ছে। আমাদের সাথে ডিসি মহোদয় থেকে শুরু করে প্রশাসনিকভাবে সকল দপ্তরে আমাদের কথা হয়েছে। আমাদের পাশে দাঁড়িয়ে আছেন সেনাবাহিনী, আর্মি, র্যাব, পুলিশ বাহিনী, আশুলিয়া থানা পুলিশ প্রশাসন সহ আনসার, ভিডিপি, সকলকে আমি ধন্যবাদ জানাই। এখনো পর্যন্ত আমাদের সাভার উপজেলা তথা আশুলিয়া থানায় কোনো প্রকার কোনো ঘটনাই বিশৃঙ্খল ঘটনা ঘটেনি এখনো পর্যন্ত। আমি ব্যক্তিগতভাবে আশিস চন্দ্র নাগ আশাবাদ ব্যক্ত করছি যে আগামী দিন মানে আমাদের দশমী পর্যন্ত আমরা আশা করি উৎসাহ, উদ্দীপনা এবং ভাব গাম্ভীর্য নিয়েই আমাদের মায়ের
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি উবায়দুর রহমান শাহীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিএফইউজের দফতর সম্পাদক আবু বকর, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর সহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দরা। টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক গৃহহীন দিনমজুরকে নতুন ঘর করে দিয়েছেন টাঙ্গাইল ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ। পলিথিনে মোড়ানো ছোট্ট কুঁড়ে ঘরে পরিবার নিয়ে বসবাস করছিলেন জয়নুদ্দিন। ঝড় বৃষ্টি ও অভাব অনটন ছিল তার জীবনের স্থায়ী সঙ্গী। 4 সন্তানের মধ্যে 2 জন ও স্ত্রী রাশিদাকে নিয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছিলেন তিনি। শনিবার দুপুরে তার সহকর্মীরা টিন, খুঁটি, কাঠসহ ঘর তৈরির প্রয়োজনীয় মালামাল কিনে জয়নুদ্দিনের বাড়িতে পৌঁছে দেন। লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ জানান, চাপড়ি এলাকার তার সহকর্মী সুরুজ আলীর কাছ থেকে জয়নুদ্দিনের দুর্দশার খবর পান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদের বড় ভাই ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। তারপরে পানি পরে পোলা পানি রাতে থাকবার হয় না, পোলা লেখাপড়া করা হয় না, অনেকটা কষ্টে আমি দিন কাটাইছি। এখন একটা ঘর আমার রাজত ভাই দিয়ে দিতে আছে, তার জন্য আমি মেলা খুশি। এক মুহূর্তে পোলা লেখাপড়া করলে পানি পড়তো, লেখাপড়া করতে পারতো না। এখন যদি ঘরটা যদি আমার রাজত ভাই দিয়ে দেয় তাহলে বৃষ্টিটা পড়বো না, আমার পোলা আনচলান আমি একটু শান্তি হলে ঘরে কাটাইতে পারবো, পোলা হান্ডি টুলে করাইতে পারবো। রাজত ভাই আমার একটু গুগার করে দিল। আমি একা করছি, বাট একা তো সব পারবো না। সবাই যেন একটু, যারা সামর্থ্যবান তারাও যেন একটু আমাদের সাথে হোক, আলাদাভাবে হোক, এই কাজগুলা খুঁজে বের করে যেন করেন। কারণ সবাই কি হয়, লজ্জার জন্য বলতেও পারে না, মেনে নেয় এইভাবে জীবনটা কাটাতে পারে। তা আমরা যদি তাদেরকে একটু ভালোভাবে থাকার ব্যবস্থা করতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের আশা। এবং আপনারা যারা শুনছেন, দেখছেন, তারাও যেখানেই পারেন একটা দুইটা হেল্প করেন মানুষ। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি ফখরুল ইসলাম তার বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। শনিবার বিকেলে উপজেলার নিজ বাসভবনে বিএনপির নেতা ও শিল্পপতি ফখরুল ইসলাম সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, তিনি আগামী নির্বাচনে সম্ভাব্য একজন প্রার্থী, এ কারণে তার প্রতিপক্ষ এস আলম গ্রুপের অর্থ পাচার সহ মির্জা কাদেরের সাম্রাজ্যের সাথে সংশ্লিষ্ট বা কোনো সম্পর্ক নেই। এছাড়া তিনি কোনো অর্থ পাচারের সাথেও কোনো সংশ্লিষ্টতা জড়িত নয়। তিনি কোম্পানীগঞ্জ বসুরবাসী সহ সকলের নিকট সত্য প্রকাশ ও ন্যায় বিচারের দাবি করেন। নোয়াখালীর বেগমগঞ্জে 5 দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত। সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্য দেন নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। উপজেলা জামায়াতে আমির মাওলানা আবু জাহেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল সহ আরও অনেকে। পিরোজপুরের নিসারাবাদে সংবাদ সংগ্রহের সময় দুর্বৃত্তদের হামলায় মুহিদুল ইসলাম মুহিদ নামে একজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। নিসারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাতে উপজেলার হাসপাতাল রোডের জগন্নাথ কাঠি বন্দরের আসিয়া ফার্মেসির সামনে এই মারামারির ঘটনা ঘটে। মুহিদুল ইসলাম মুহিদ এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও স্বরূপকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে নেসারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহতর বড় ভাই মাসুদ রানা পলাশ।
রাজধানীর বাড্ডায় ঢাকা 11 আসনে বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ কার্যালয় থেকে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হবে বলে জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম.এ. কাইয়ুম। ভাটারা, বাড্ডা, রামপুরা ও হাতিরঝিলের একাংশ নিয়ে ঢাকা 11 আসন। এই এলাকায় কোনো দুর্নীতি, সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাজি হতে দেওয়া যাবে না বলেও আশ্বাস দেন ডক্টর এম.এ. কাইয়ুম। এ সময় দলীয় নেতাকর্মীরা কোনো ধরনের অপকর্মে জড়িত না হওয়ার অনুরোধ করেন তিনি। এছাড়া কেউ জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলি জানাবো আরও একবার। নির্বাচনের কাজে জড়িতরাও এবার ভোট দিতে পারবেন, জানালেন সিইসি। সুশীল সমাজের সাথে কমিশনের সংলাপ। শেখ হাসিনার মামলায় আজ সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর দেবেন সাক্ষ্য। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে তৃতীয় দিনের মতো বন্ধ দূরপাল্লার বাস চলাচল, চরম ভোগান্তিতে যাত্রীরা। এবং মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা, সারা দেশে নিরাপত্তা জোরদার। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।